তেলের জন্য মোদির পায়ে ধরছে বিএনপি সরকার, কঠিন শর্ত দিল মোদি। এদিকে হাসিনাকে রাজনীতিতে ফেরাতে ভারতে গেল ডক্টর খলিল। তেল সংকটে দেশের সাধারণ মানুষের প্রশ্ন, সরকার পরিচালনায় যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা থাকতো তবে কি আজকে দেশের মানুষের এমন দুর্ভিক্ষ পোহাতে হতো? যদি বৈশ্বিক ঝামেলা থেকে তারেক রহমান দেশকে রক্ষা করতে নাই পারে তবে ক্ষমতায় বসে থাকার কোনো প্রশ্নই আসে না। ইউনূস সরকার 18 মাসে দেশকে আরো ঋণগ্রস্ত করেছেন, তারেক রহমানও ঠিক সেই পথে হাঁটছেন। ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই দেশের অবস্থা ভয়াবহ আকারে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। কাজেই যুক্তরাষ্ট্র এমন একটা সময়েও যে বাংলাদেশকে রাশিয়া থেকে সরাসরি তেল কেনায় ছাড় দিল না এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত এর মাধ্যমে ভারতের ওপর এক রকমের ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে উঠতে বাধ্য করছে, সেটারও কৌশলগত অবস্থানটা অপরিষ্কার বা অস্পষ্ট নয়। সেই শুল্ক চুক্তির অধীনেই যে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অনেক কিছুতে আটকে পড়ে আছে, অনেক কিছু বিষয় বাধ্যবাধকতা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, সে কথাও তো এখন সবার জানা। তাহলে কেন বলা হচ্ছে যে গোপনীয়তা বলে কিছু নেই, ছিল না? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এত ঘন ঘন ভারতে কেন যাচ্ছে? তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে? এই সকল বিষয় নিউজে আসছে না? আমাদেরকে ঘুমরে রেখে অনেক কিছু করে ফেলছে এই সরকার। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তেল সংকটে দেশের সাধারণ মানুষের প্রশ্ন, সরকার পরিচালনায় যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা থাকতো তবে কি আজকে দেশের মানুষের এমন দুর্ভিক্ষ পোহাতে হতো? যদি বৈশ্বিক ঝামেলা থেকে তারেক রহমান দেশকে রক্ষা করতে নাই পারে তবে ক্ষমতায় বসে থাকার কোনো প্রশ্নই আসে না। ইউনূস সরকার 18 মাসে দেশকে আরো ঋণগ্রস্ত করেছেন, তারেক রহমানও ঠিক সেই পথে হাঁটছেন। ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই দেশের অবস্থা ভয়াবহ আকারে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। চারিদিকে চাঁদাবাজি, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক দুর্যোগ, শিল্প খাত এবং সর্বশেষ তেল সংকট, এই সবকিছু দেখে দেশের সাধারণ জনগণ আবারও বলছেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ পরিচালনা অন্য কারোর দ্বারাই এক প্রকার অসম্ভব। এমনভাবে চলতে দেওয়া যাবে না। তারেক রহমান দেশ চালাতে না পারলে তাকে আমরা নামিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবো। এমনটা বলার পেছনে অবশ্যই যৌক্তিক কারণও রয়েছে, কেননা বিগত সরকারের আমলে জিমিয়ে থাকা দেশের অর্থনীতি, শিক্ষা খাত, শিল্প খাত, রোহিঙ্গা সংকট সহ জাতীয় ও আন্তর্জাতিক নানান ইস্যুতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা। এই প্রেক্ষাপটকে সামনে রেখে দেশের মানুষ এখন প্রশ্ন তুলছেন, যদি শেখ হাসিনার থেকে ভালো কাজ আপনারা নাই করতে পারেন তবে কেন আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছিলেন? দেশের মানুষ আগেই তো ভালো ছিল, আপনারা দেশ পরিচালনা করতে পারেন না, দেশের মামুলি একটা সমস্যাও সঠিকভাবে উৎখাত করতে পারেন না, অথচ নেচে নেচে ক্ষমতার মসনদে বসে গিয়েছেন। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জনতার ভোট পাওয়ার পরে, জনগণের ভোট অধিকার নিশ্চিত করার পরে, গণতান্ত্রিক ধারায় এসে জনগণ যে বুক ভরা আশা নিয়ে এসেছিল প্রকৃত সংস্কার হবে, এটা 1.5 মাসের ভিতরে আবার জনগণকে রাস্তায় আসতে হলো। আমি মনে করি এটাই বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। আবার আরেক সালা এখানে হইতে নাকি অনেক খবর তুমি আবার লন্ডন দিয়ে পাঠাবো। এই 6 মাসের মধ্যে দেশের নির্যাত করতে সুরের দল আবার বড় বড় কথা লাগে মোবাইল নিয়ে আসতেছে, সবাই খেতেছে, আমরা সবাই খেতেছে। সরকার করতেছে, আমরা সরকার সরকার আমরা আমার রক্তের কামান্য পাশা সরকার শুনে বাংলাদেশ ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে যদি না যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে বাংলাদেশকে এই সংকটকালে তেল কেনার বিশেষ অনুমোদন না দেয়। এই কথা বলে একটা অনুমতিপত্র বা ছাড়পত্র চেয়ে যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন স্তরে এমনকি জ্বালানি মন্ত্রী পর্যন্ত অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে কোনো ছাড়পত্র দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বাংলাদেশ সরকারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এখন বাংলাদেশের জ্বালানি সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে এক রকমের শেষ ভরসা হয়ে উঠেছে ভারত। এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়টি পরিষ্কার করে এসেছেন যে
এখন জ্বালানি সংকট সমাধানে যুক্তরাষ্ট্র যাদের কাছ থেকে জ্বালানি কিনতে অনুমোদন দেয় তার মধ্যে বাংলাদেশের জন্য ভারতই সবচেয়ে কার্যকর অংশীদার হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রকে এই যে রাশিয়ার তেল কিনতে যাতে বাংলাদেশকে অনুমোদন দেয়, এই অনুরোধটি প্রথম গত মাসের 11 তারিখে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে করেছিলেন। এরপর বিভিন্ন দফায় বিভিন্ন স্তরে এই অনুরোধ পাঠানো হয়েছে, মৌখিকভাবে বিভিন্ন স্তরে বলা হয়েছে এবং বাংলাদেশের তরফে চিঠিও লেখা হয়েছে মার্কিন সরকারকে, যাতে এই বিপদকাল পেরুতে বাংলাদেশকে এই অনুমতিটুকু যুক্তরাষ্ট্র দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ এমন আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছে যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া রাশিয়ার তেল কেনার কোনো উপায় বাংলাদেশের নাই। এই পুরো কার্যকলাপে সেটা পরিষ্কার হয়ে ওঠে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মার্চের শেষে যুক্তরাষ্ট্রে যান, সশরীরে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রকে পরিস্থিতিটা যে কত বিপজ্জনক হয়ে উঠতে পারে সে বিষয়টা বোঝাতে এবং এই সময়টায় কিছু দিনের জন্য যাতে যুক্তরাষ্ট্র অন্তত রাশিয়া থেকে তেল কেনার জন্য বাংলাদেশকে অনুমোদন দেয় সেই অনুরোধ জানাতে। এবং তিনি সেখানে গিয়ে জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রের ক্রিস রাইট তার সঙ্গে সাক্ষাৎ করেন 31শে মার্চ এবং সরাসরি জ্বালানি মন্ত্রীকে বলেন যে বাংলাদেশে যদি এই তেল সংকট সামাল দেওয়া না যায় এবং যে তেল সংকট সামাল দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের এই ঘোরতর পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ভালো উৎস হতে পারে রাশিয়া, সেই রাশিয়া থেকে তেল কিনে যদি বাংলাদেশ এখন তেল সংকট সামাল দিতে না পারে তাহলে সামনে যে সেচ মৌসুম আসছে সেখানে কৃষকের জন্য তার সেচ যন্ত্র চালানোর জ্বালানি তেলে টান পড়বে এবং সেই সেচ যন্ত্র চালানোর জ্বালানি তেলে টান পড়লে বাংলাদেশে ভয়াবহ খাদ্য নিরাপত্তার সংকট দেখা দেবে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। মানে পরিস্থিতিটা কত ঘোরতর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে জানিয়ে আসার পরেও কোনো সাড়া মিলছিল না যুক্তরাষ্ট্রের তরফ থেকে। যুক্তরাষ্ট্র বলে যাচ্ছিল যে তারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টা দেখবে, কারণ বাংলাদেশ এখন ওই যে বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বটে। এবং মনে রাখতে হবে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওয়াশিংটনে দূতাবাসে উপস্থিত হয়ে বক্তৃতায় আবারও মনে করিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো চাপ দেয় না বটে, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা, জ্বালানি, ব্যবসা, বাণিজ্য এই সব স্বার্থ দেখতে তারা শুধু মনে করিয়ে দিতে চায় যে বাংলাদেশের সঙ্গে তারা এমন কোন পক্ষের বন্ধুত্ব দেখতে চায় না, মানে চীনের বন্ধুত্ব দেখতে চায় না যা কিনা বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না। এই সব বার্তার মধ্যে চূড়ান্ত খবরটা এলো আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গতকাল তিনি স্পষ্টত এটা জানিয়ে দিলেন বা মার্কিন সরকারের তরফে এটা স্পষ্ট করলেন যে বাংলাদেশের যতই বিপদ হোক বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার জন্য কোনো ছাড় দিতে যুক্তরাষ্ট্র রাজি নয়। সেই বৈঠক থেকে বেরিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবশ্য বলেছেন যে এটা ডাহা মিথ্যা কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নাই এবং বাংলাদেশের রাশিয়া থেকে তেল কিনতে কোনো অনুমোদনের প্রয়োজন নাই, তবে একটা বিশেষ ওয়েইভার বা ছাড়পত্রের প্রয়োজন আছে। এখন আপনি অনুমতিপত্র বলেন কিংবা ছাড়পত্র বলেন, যেটাই বলেন, এটা এখন পাকাপাকি পরিষ্কার যে খলিলুর রহমান, তারেক রহমান মানে বাংলাদেশ সরকার ওই ছাড়পত্র বা অনুমতিপত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পায় নাই। খলিলুর রহমান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তাই পরিষ্কার করেছেন যে বাংলাদেশ সরকার সবচেয়ে ভালো উৎসগুলো থেকে সবচেয়ে ভালো দামে এখন জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে এবং সেই উৎসগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ভারত। এবং খলিলুর রহমান সেক্ষেত্রে ভারতের নাম সবার আগে উল্লেখ করেছেন। এখন মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল আনা যেমন একটা প্রায় অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেকগুলো তেল পরিশোধনাগার এবং তেল সরবরাহকারী কিংবা গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান যেহেতু এখন একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে, এরই মধ্যে হামলার শিকার হয়েছে এবং হামলার ফলে উৎপাদন কমিয়ে আনতে বা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে, সেখানে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু তেল সরবরাহ কিছুতেই ঠিক রাখা সম্ভব হচ্ছে না বাংলাদেশ সরকারের পক্ষে। কাজেই রয়ে গেল একমাত্র বাড়তি উৎস হিসেবে একমাত্র ভারত, যেই ভারত থেকেই এখন ক্রমাগতভাবে তেল এনে, ডিজেল এনে বাংলাদেশকে সেচ মৌসুমটা সামাল দিতে হবে। তার মানে এখন তারেক রহমান, খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের যে দর কষাকষির জায়গাটা ছিল ভারত সরকারের সঙ্গে, সেখানে মূল বিষয় হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য একটা মূল
প্রার্থনার বিষয় হয়ে দাঁড়ালো বা চাওয়ার বিষয়ে পরিণত হয়েছে এই জ্বালানি তেল। ভারত কিন্তু রাশিয়া থেকে ক্রমাগত তেল কিনে গেছে। খলিলুর রহমান যে বৈশ্বিক নিষেধাজ্ঞার কথা বোঝাতে চেয়েছেন সংবাদ মাধ্যমকে, যে সারা বিশ্বের উপরেই তো ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাশিয়া থেকে তেল কিনতে, ভারত কিন্তু মানে প্রধানমন্ত্রী মোদীর সরকার কিন্তু এতে কোনো মানে কর্ণপাত করে নাই। নরেন্দ্র মোদীর সরকার বরাবর রাশিয়া থেকে তেল কিনে গিয়েছে এবং সে কারণে 50% পাল্টা শুল্ক ভারতের পণ্যের উপর আরোপ করেছিল বটে ট্রাম্প সরকার, কিন্তু এরপর দর কষাকষিতে ভারত যেমন কখনো বলে নাই তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, অন্যদিকে আমেরিকা ভারতের ওপর পাল্টা শুল্ক 18% নামিয়ে এনেছে। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় এখন ভারতের জ্বালানি নিরাপত্তার পরিস্থিতি অন্য অনেক দেশের চেয়ে ভালো বলে ভারতের ভেতরকার বিশ্লেষকরাই বলছেন। ভারতের তরফে এই মার্চ মাসে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়ে দেওয়া হয়েছে 90% পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী রীতিমতো এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে ছাড় দেওয়া হয়েছে যাতে ভারত এই সময়ে রাশিয়া থেকে তেল আর আমদানি করে যেতে পারে। আর রাশিয়া এরই মধ্যে জ্বালানি সংকটের প্রেক্ষিতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মস্কো বলেছে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রয়োজন অনুযায়ী ভারতে বাড়াতে তারা প্রস্তুত। এই অবস্থায় বাংলাদেশকে শেষ পর্যন্ত এখন তেল গ্যাসের সংকট সামাল দিতে ভারতের উপরই নির্ভর করতে হবে। ভারতের কাছ থেকে এরই মধ্যে বর্ধিত হারে ডিজেল এনেছে বাংলাদেশ এবং ভারত বলেছে জ্বালানি নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের তারা দেখবে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমান ক্ষমতায় আসবার পরেই যে চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে লিখেছিলেন সেখানেও তিনি ইন্দো প্যাসিফিক নিরাপত্তা কৌশলের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র সকল পদক্ষেপ নেবেন এবং তিনি প্রত্যাশা করেন যে বাংলাদেশও যত কেনাকাটা করবে সেক্ষেত্রে তারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় সেই মার্কিন কৌশলের কথা স্মরণ রাখবেন। সে কথা তখন তারেক রহমানকে একরকমের হুমকির সুরে মনে করিয়ে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র বরাবর মনে করে যে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের বিষয়টি আসলে দেখভাল করবে ভারত। মনে করে দেখেন সেই 2025-এর মার্চে যখন নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্রে গেলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে সরাসরি বলেছিলেন যে এই বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিতে চান। কাজেই যুক্তরাষ্ট্র এমন একটা সময়েও যে বাংলাদেশকে রাশিয়া থেকে সরাসরি তেল কেনায় ছাড় দিল না, বরং প্রতিবেশী ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে, গ্যাস আনার ক্ষেত্রে অবাধ ছাড় দিয়ে রেখেছে এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত এর মাধ্যমে ভারতের ওপর একরকমের ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে উঠতে বাধ্য করছে। প্রথমত কিছুদিন আগেও যখন খলিল সাহেব ভারত সফরে গিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে যখন আলোচনা হয়েছিল তখন কিন্তু ভারত সরকার ক্লিয়ারলি দুইটা শর্ত দিয়েছিলেন যে শেখ হাসিনাকে দুইটা শর্তের বিনিময়ে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সেই দুইটা শর্ত কি কি? প্রথম শর্ত হচ্ছে শেখ হাসিনার যে সকল মিথ্যা হত্যা মামলা আছে সকল কিছু খালাস করতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। সেই সকল শর্ত কিন্তু এই বিএনপি সরকারও মানেনি এবং ডক্টর ইউনূস সরকারও মানেনি। সেজন্য ভারত সরকারও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়নি এবং শেখ হাসিনাও বাংলাদেশে আসেনি। এখনো কিন্তু ভারতের সাথে বিএনপি সরকার যতই ভালো সম্পর্ক হয়ে যাক, সেই দুইটা শর্তের উপরে কিন্তু অটল আছে ওই ভারত সরকার। কারণ সংসদের মধ্যে যখন রাহুল গান্ধী বলেছিল শেখ হাসিনাকে কেন এখনো ভারতে রেখেছে, ওনাকে বাংলাদেশে কেন পাঠানো হচ্ছে না, তখন নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলেছিলেন শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হিসেবেই যাবে। এটা 5 আগস্টের 3-4 মাস পরের সংসদের অধিবেশনের একটা বক্তব্যের মধ্যে নরেন্দ্র মোদী এই কথাগুলো বলেছিলেন। তার মানে ইন্ডিয়া শেখ হাসিনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট এবং শেখ হাসিনা যদি ভারত থাকতে চায় শেখ হাসিনাকে ভারতেই রাখবে এবং ভারত মাথায় রেখেই দিয়েছে যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করার জন্য উপযোগী পরিবেশ তৈরি হবে না ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে না। এই সকল বিষয় কিন্তু ডক্টর ইউনূস সরকার এবং তার যে সরকার এখন যিনি আছেন তারা মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। সেই কারণে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না এবং আওয়ামী লীগকে যতটুকু কোণঠাসা করা প্রয়োজন আরো বেশি কোণঠাসা করছে এবং রাজপথেও নামতে দিচ্ছে না। একদিক দিয়ে এই সকল কাজও করছে, অন্য দিক দিয়ে ভারতের সাথে সম্পর্কও ইমপ্রুভ করছে। এই বিএনপি সরকার ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে আপনাদের আওয়ামী লীগের অপশন হিসেবে বেটার অপশন আমরা আছি, আমরা আপনাদের সাথে আগের থেকে ভালো সম্পর্ক করতে প্রস্তুত, আপনারা যা চান সেটাও আমরা করতে প্রস্তুত, আপনারা আওয়ামী লীগের বিষয়টাকে সাইডে রাখেন। কূটনীতিকভাবে এই সকল বিষয় কিন্তু ভারতকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে বারবার পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারতে যাচ্ছে এবং গত 2 দিন আগে ভারতের
সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার যিনি আছেন তিনিও কিন্তু ভারতের সেনা প্রধানের সাথে 2 দিন আগে বৈঠক করেছে। আমি সে বিষয়ে গতকালকে একটি ভিডিও দিয়েছি। মানে ভারতের কূটনীতিক যে সকল লোক আছে তাদের সাথে বাংলাদেশের যারা কূটনীতিক লোক আছে তারা দফায় দফায় বৈঠক করে এই সকল বিষয় বোঝানোর চেষ্টা করছে। ভাই যতই চেষ্টা করেন, যতই ভারতকে বোঝানোর চেষ্টা করেন যে আমরা আওয়ামী লীগ থেকেও বেটার অপশন, আমাদের সাথে আপনারা সম্পর্ক ভালো করেন, আওয়ামী লীগ যা সার্ভিস দিয়েছে আপনাদেরকে আমরাও সেই সার্ভিস দিব, কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ভারতের সাথে অনেক পুরনো সম্পর্ক এবং সেই 1971 সালের পর থেকেই ভারতে যে সরকারই এসেছে আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ভারতের সবচেয়ে একটা ভালো গুণ হচ্ছে তারা তাদের মিত্রদের সাথে, বন্ধুদের সাথে কখনো বেইমানি করে না। পৃথিবীতে 2টা রাষ্ট্র আছে তারা তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে না, খারাপ সময়ে হাত ছেড়ে দেয় না। 1 নাম্বার হচ্ছে রাশিয়া, 2 নাম্বার হচ্ছে ভারত। যতই এখন বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক আছে এটা দেখাক ভারত, এটা বাধ্য হয়ে দেখাতে হচ্ছে কিছু সময়ের জন্য অথবা কিছু বছরের জন্য এরকম সম্পর্ক থাকবে। যোগ বোঝে ঠিকই কোপটা মেরে দিবে ভারত, ঠিকই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন সময় যখন হবে ঠিকই ভারত সেটা করবে। এখনো সেই সময় আসে নাই। আরো জনরোষ তৈরি হোক এই বিএনপি সরকারের প্রতি, জামাত এবং এনসিপি সকল মুখোশ আস্তে আস্তে খোলা শুরু হোক, জনগণ কম্পেয়ার করতে শিখুক যে 16 বছরের শাসনামল আওয়ামী লীগের ভালো ছিল নাকি বিএনপি এই যে 1-2 বছর বা 5 বছর দেশ শাসন করছে আস্তে আস্তে করে সেটা ভালো হবে বা ভালো ছিল। এগুলা বোঝার জন্য আরো জনগণকে কিছু সময় দিতে হবে, 1-2 বছর যাক, তারপরে যখন কম্পেয়ার করে যখন বুঝতে পারবে জনগণই অটোমেটিক্যালি রাজপথে নামবে, অটোমেটিক্যালি জনরোষ তৈরি হবে, যখন দেশ চালাতে পারবে না তখন। অলরেডি দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে, কিন্তু হানিমুন পিরিয়ড মাত্র শেষ হয়েছে। সে কারণে আমি কঠোরভাবে এই সরকারের সমালোচনা করছি না। আরো কিছু মাস যাক, যখন দেশটা কন্ট্রোল করতে পারবে না, গুম হত্যা নিয়ন্ত্রণ করতে পারবে না, দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না, হামের টিকার কারণে বাচ্চারা মারা যাবে, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা তৈরি হবে, স্বাস্থ্য খাতে সমস্যা তৈরি হবে, বিভিন্ন রকম সমস্যা যখন জর্জরিত হয়ে সরকার কলাপস করবে তখন জনগণ অটোমেটিক্যালি ভাবে রাজপথে নেমে শেখ হাসিনাকে অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবে। ভারতও কিছু করা লাগবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরও কিছু করা লাগবে না। কিন্তু যদি তার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে তার আগেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু দেশের যে বাস্তব পরিস্থিতি, বিএনপি যেভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে সেটা করতে অনেক কষ্টের প্রয়োজন হবে, অনেক লাশ পড়বে। সেই কারণে হয়তোবা রাজপথে নেমে সংগঠিত হয়ে রাজপথ দখল করতে পারছে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং শীর্ষ পর্যায়ের নেতারাও এই সকল বিষয় নিয়ে সে কারণে আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরকে চাপ প্রয়োগ করতে পারছে না। সেই কারণে যাতে জনরোষের সৃষ্টি হয়, জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল নাকি বিএনপি সরকার দেশ ভালো চালাচ্ছে, জনগণই ডিসাইড করে জনগণই রাজপথে নামুক, তখনই আমরা জনগণকে সমর্থন দিয়ে তখনই আমরা রাজপথে নামবো, তখনই রাজপথ দখল করে তখনই আমাদের দাবি হাসিল করব এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এভাবেই চলছে রাজনৈতিক খেলা, এভাবেই রাজনৈতিক খেলা চলমান থাকবে। সো ভারতকে আমরা ব্লেম দিয়ে লাভ নাই, এখন বিএনপির সাথে সম্পর্ক ভালো করেছে কারণ ভারত কূটনীতিক খেলা খেলবে, ভারত গায়ে জোর দিয়ে কিছুই করবে না। ভারত সময় যখন হবে ঠিকই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে। ভারত যে সত্য 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর সরকারকে দিয়েছে সে সত্য বিএনপি সরকারকে দিয়ে রেখেছে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। এখন যদি বিএনপি সেটা না মানে, তারা তাদের মতো কাজ করে এবং ভারতকে বোঝানোর চেষ্টা করে আওয়ামী লীগের দরকার নেই, আমরাই তো আপনারা যেটা চাচ্ছেন সেটা করছি, সো সমস্যা কোথায়? তাহলে তো ভারতের আর কিছু করার না। কিন্তু ভারতের ব্যাপার যেগুলো মাথায় আছে মনে আছে সেটা তো ভিতরেই আছে, ভারত যখন সময় হবে সেটা ভারত অ্যাপ্লাই করবে। এখন আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক আছে তারা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং কর্মীদেরকে কিভাবে সংগঠিত করবে, কিভাবে জনগণের কাছে আওয়ামী লীগের সরকারের উন্নয়নগুলো প্রচার করবে এবং বিএনপি সরকার যে প্রত্যেক বিষয়ে ব্যর্থ হচ্ছে সেগুলো কিভাবে প্রচার করবে, সেদিকে এখন আওয়ামী লীগের মনোযোগী হতে হবে। বাংলাদেশের রাজনীতি না, পৃথিবীর সকল দেশের রাজনীতি জনগণের উপর নির্ভর। জনগণ যেদিকে ডাইভার্ট হবে, যে রাজনৈতিক দলকে সমর্থন করবে, সে রাজনৈতিক দলই সে দেশে দাবদাবা থাকবে, তার জনপ্রিয়তা থাকবে এবং সে রাজনৈতিক দলই সে দেশে রাজনীতি করবে এবং সরকার গঠন করবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।